আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার দোয়ায় অনেক অনেক ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। গত 4 বছর যাবত আমি দুবাই ট্যাক্সিতে আছি। এই 4 বছরে আপনাদের অনেক ভালোবাসা এবং অনেক বিশ্বাস, অনেক আস্থা আমি অর্জন করেছি, যার কারণে প্রতিবারই প্রত্যেকটা আপডেটেই, প্রত্যেকটা নিউজেই, প্রত্যেকটা খবরেই আমার একটা ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করেন, আমার একটা মুখের কথার জন্য আপনারা সবাই অপেক্ষা করেন। এমন আমি হাজারবার দেখেছি যেখানে আপনারা অন্য এজেন্সির সাথে সম্পৃক্ত, অন্য এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন, বাট ফাইনালি আমাকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনি একটু বলেন। আসলে তাদেরকে আমি বিশ্বাস করতে পারতেছি না। হয়তো তাদের কাছে আমি কোনোভাবে গিয়েছি, কিন্তু আসলে তাদের কথায় আমি ভরসা করতে পারতেছি না। এত মাস যাবৎ ঘুরতেছি, এত মাস যাবৎ ঘুরাইতেছে, কিন্তু আপনি যদি যেটা বলেন সেটাই আসলে হয়। তো এই যে একটা বিশ্বাস, এই যে একটা ভরসা, সেই বিশ্বাস এবং ভরসা জায়গা থেকে আমি না চাইতেও শুধুমাত্র আপনাদের এই বিশ্বাসটা রক্ষার জন্য ভিডিও করতে আসি। তো আমার আজকের ভিডিওটা একটা বড় ভিডিও হতে যাচ্ছে। বরাবরই প্রতি বছর জানুয়ারি মাসে শুরুর দিকে আমি এমন একটা ভিডিও করি যে ভিডিওতে আমি এটা বোঝানোর চেষ্টা করি যে এই বছর আপনার দুবাই ট্যাক্সিতে আসা বা দুবাইতে পাড়ি দেওয়া বা দুবাইতে আপনার ক্যারিয়ার করাটা কতটুকু উচিত হবে, কতটুকু উচিত হবে না। এই মুহূর্তে দুবাই শহরের অবস্থা কি, এই মুহূর্তে দুবাই শহরে ট্যাক্সির ক্যারিয়ার কেমন, এই মুহূর্তে দুবাই শহরে এসে নিজের ভবিষ্যৎ আসলেই করা সম্ভব কি না, এই ওভারঅল সব কিছু মিলিয়ে আমি প্রতি বছরই জানুয়ারি মাসে একটা ভিডিও করি। সেটার পরিপ্রেক্ষিতেই আজকের ভিডিওটা। আর সুখবর হচ্ছে যে প্রথমবারের মতো এই 26 সালে শুরুর দিকেই, বছরের শুরুর দিকেই ডেলিগেট যাচ্ছে বাংলাদেশে। তো একটু নড়ে চড়ে বসুন, চলে আসছে আপনাদের বিশ্বস্ত, আপনাদের ভালোবাসার সোহাগ ভাই। অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, অনেক বড় একটা ভিডিও হবে এবং বিস্তারিত আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে 2026 সালে আপনাদের দুবাই ট্যাক্সিতে আসা ঠিক হবে কিনা, দুবাইতে আসা ঠিক হবে কিনা, দুবাই এসে আপনারা কিছু করতে পারবেন কিনা, এবং ডেলিগেট সম্বন্ধে আলোচনা হবে, ডেলিগেটের খুঁটিনাটি সম্বন্ধে আলোচনা হবে, নতুন আপডেট সম্বন্ধেও আলোচনা হবে। তো ইন্ট্রো এত বড় না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই আমি এই প্রশ্নের জবাব দিয়ে শুরু করতেছি যে 2026 সালে দুবাই ট্যাক্সিতে আসা ঠিক হবে কি না, 2026 সালে দুবাইতে এসে আমার ভালো ভবিষ্যৎ করা যাবে কি না, এবং 2026 সালে বর্তমানে দুবাইয়ের কী অবস্থা, এখানে এখন কি কাজকর্ম আছে কি না, আমি অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার এখানে আসলে এখানে ভালো কিছু করতে পারবো কি না, ভালো ইনকাম করতে পারবো কি না, এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের মনে ঘুরে। সবার আগে একটা কথা বলি, আমি এখন দাঁড়িয়ে আছি দুবাই ট্যাক্সির হেড অফিসের ঠিক সামনে। একটা পার্কিং আছে এখানে, এবং আমার গায়ে দুবাই ট্যাক্সি ড্রাইভার ড্রেস দেখতেছেন। অনেকে হয়তো মনের মধ্যে প্রশ্ন আসবে যে শখ ভাই তো লিমোজিন চালায়, তাহলে ট্যাক্সির ড্রেস পরে কেন ভিডিও বানাইলো। আসলে দুবাই ট্যাক্সিকে আমি মন থেকে ভালোবাসি। যতদিন দুবাই ট্যাক্সিতে আসছি, যতদিন যাবত দুবাই ট্যাক্সির নুন খাই, ততদিন পর্যন্ত আমি দুবাই ট্যাক্সিকে মন থেকে ভালোবাসি। এই ড্রেসটা আমার খুব প্রিয় একটা ড্রেস, আর এই ড্রেসটার একটা আকর্ষণ আমার কাছে অন্যরকম। তাই এই ভিডিওটা আমি ইচ্ছে করেই এই ড্রেসে বানাইলাম, যাতে আপনারাও এটা বোঝেন যে আসলে যে কোনো একটা কর্মের মধ্যে গেলে বা যে কোনো একটা পেশাতে গেলে সেই পেশাটার পোশাকটাকে ভালোবাসাটা কতটা জরুরি। আর ছাড়া কিছু না। আমি এখন আলহামদুলিল্লাহ লিমুজিনেই আছি, শুধুমাত্র এই ভিডিওটা বানানোর জন্য আমি এই ড্রেসটা পরেছি, এটাকে অন্যভাবে নেবেন না। তো চলে আসি মূল কথায়। 2026 সাল, 2026 সালে দুবাইয়ের পরিস্থিতি কী? 2026 সালে দুবাইয়ের পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমার মতে এখনও ভালো। কি কারণে ভালো? 2026 সাল এখন পর্যন্ত পুরো বিশ্বের জন্য উন্মুক্ত ফর বিজনেস রিজন, ব্যবসা করার জন্য, ইনভেস্ট করার জন্য। এখানে এসে আপনার টাকাটাকে আপনি সেফলি এখানে ইনভেস্ট করতে পারবেন। তো যার কারণে একটা বিজনেস হাব হিসাবে, ইনভেস্ট হাব হিসাবে পুরো বিশ্বের যত ইনভেস্টর আছে, যত পয়সাওয়ালারা আছে, তারা এখানে আসে। তো একটা মানে গ্লোবালি উন্মুক্ত একটা দেশ, যেখানে সবাই একদম ভরসার সাথে, বিশ্বাসের সাথে, সিকিউরিটির সাথে এসে ইনভেস্ট করতে পারে, সেখানে প্রতিদিনই মানুষের আনাগোনা বাড়ছে, এবং প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে দুবাই শহর চেঞ্জ হচ্ছে। আপনি যদি দুবাই শহরে জাস্ট আধা ঘন্টা একটা ট্যুর দেন, আধা ঘন্টাতে আপনি কয়েক হাজার কনস্ট্রাকশন দেখতে পারবেন। তো এই কনস্ট্রাকশনগুলোর মানে হচ্ছে যে এখানে মানুষ আসতেছে, এখানে বিজনেস সেট হচ্ছে, এখানে মানুষের আনাগোনা বাড়তেছে, এখানে ফিউচারে গ্যাদারিং বাড়তেছে। এগুলো একটা রিজন। ওকে, যত মানুষ বাড়বে, যত গ্যাদারিং বাড়বে, যত বিজনেস বাড়বে, তত কিন্তু আপনার আমার চাহিদা তৈরি হবে। কিসের? ট্যাক্সির। ওকে, এই লোকগুলাই প্রয়োজনে অপ্রয়োজনে ট্যাক্সিতে চড়বে, অথবা যারা এখানে ইনভেস্ট করে বড় বড় অফিস বানাচ্ছেন, তাদের স্টাফরাও ট্যাক্সিতে চড়বে। ওকে,
তো ইনশাল্লাহ পরবর্তী খবর আমি বলতে পারবো না, ইনশাল্লাহ 27 সালে আবার বলবো। 26 সালে এখন পর্যন্ত আমার দেখা মতে ট্যাক্সিতে যথেষ্ট চাহিদা আছে। হ্যাঁ, কম্পিটিশন আছে, আরও ট্যাক্সি কোম্পানি আছে, এবং দুবাই ট্যাক্সিতেও অনেক ট্যাক্সি আছে। বিশাল বড় একটা কোম্পানি, 14-15 হাজার ড্রাইভার, ঠিক আছে, হাজার হাজার গাড়ি। সো কম্পিটিশন তো আছেই, কিন্তু তারপরেও আপনি যদি লেগে থাকতে পারেন, আপনি যদি পরিশ্রম করতে পারেন, তাহলে কাজ আপনার জন্য আছে এবং হিউজ কাজ আছে। যারা কাজ করতে পারে তারা সবসময় কাজ করে যায়, তারা ভালো ইনকাম করেই যায়। এবার আসেন দ্বিতীয় আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সেফ কান্ট্রি, দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করেন, দুবাইয়ের নাম পেয়ে যাবেন। সারা বিশ্বের কমপক্ষে 200 দেশের লোক দুবাইতে বাস করে। দুবাইয়ের যে লোকাল যারা এখানে আছে তারা মাত্র 10%, আর 90% লোকই হচ্ছে যে আউটসাইডার। তো তারা কেন এখানে বাস করে, কেন এখানে আসতেছে, কোন দেশের লোক এখানে নাই? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, তারপরে ইউরোপ, আমেরিকা, তারপরে রাশিয়া, মানে কোন দেশ নাই? ফিলিপিন্স, বিশ্বের 200 দেশ, এই দেশের লোক একসাথে এখানে বাস করে। কেন? ফর সেফটি। এখানে একটা সুন্দর সেফটি লাইফ আছে, এখানে কোনো পলিটিক্যাল ইস্যু নাই, এখানে কোনো ক্রাইম নাই, এখানে কোনো এই টেনশন নাই যে রাস্তায় বের হলে হয়তো আমার ছিনতাই হয়ে যেতে পারে, রাস্তায় বের হলে আমার খুন হয়ে যেতে পারে, রাস্তায় বের হলে আমার টাকাটা কেউ নিয়ে যেতে পারে। এই দেশটা এতটাই সেফ যে আপনি একটা মোবাইল এখানে রেখে গেলে কিছুক্ষণ পর আসলে সেটা পেয়ে যাবেন। তো এইসব সেফটির কারণে পুরো বিশ্বের লোকের একটা লক্ষ্যই থাকে দুবাইতে সেট হওয়ার। তো এই যে লোকগুলা দিন দিন দুবাইতে সেট হচ্ছে, তারা যখন এখানে আসবে তাদেরও তো ট্যাক্সি দরকার আছে, তাই না? তাদেরও তো মুভ করতে হবে, তাদেরকে এখানে জব করতে হবে, বিজনেস করতে হবে। তারাও তাদের বাসা থেকে অফিসে যাবে, আবার অফিস থেকে বাসায় আসবে, বা তাদের বাচ্চারা আসবে এখানে, বাচ্চারা স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, হিউজ বাচ্চাদের ট্রিপ পাওয়া যায় এখানে। তো মোট কথা, আমি প্রথমে বিজনেস পারপাসে বলেছি, এবার বললাম মানুষের ব্যক্তিগত পারপাসে। দুইটা মিলিয়েই দিন দিন দুবাইয়ের চাহিদা মানুষের কাছে বাড়া ছাড়া কমতেছে না। তো যেই দেশটাতে মানুষের চাহিদা, বিজনেসের চাহিদা, মানুষের গ্যাদারিং শুধু বাড়তেছে, সেই দেশে কোনোদিনই আমার মনে হয় না আর কি কোনোদিনই যে ট্যাক্সি চাহিদা কমবে। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে। আমি আপাতত 2026 সালের কথা নিয়ে বলতেছি। যদি কোনো বছর আমার কাছে নিজের কাছে ফিল হয় যে হ্যাঁ, এখন মনে হয় দুবাই ট্যাক্সিতে আসা ঠিক হবে না, এখন মনে হয় ট্যাক্সিতে আপনার ইনকাম হবে না, সেদিন আমি অবশ্যই সত্য কথাটাই বলবো। এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই 2026 সাল চলে আসছে, দুবাইতে তো অনেক ইলেকট্রিক গাড়ি চালু হয়ে গেছে। সত্যি কথা বলতে আপনাদেরকে একদিন একটা ভিডিও করে দেখাবো, কিছু টেস্ট ড্রাইভের গাড়ি চলতেছে ইলেকট্রিক, ড্রাইভারলেস, কিন্তু এখনও ওগুলোর মধ্যে ড্রাইভার আছে। ঠিক আছে, আমার মনে হয় আরও 2-4-5-10 বছর লেগে যাবে একটা মানুষের ওই ড্রাইভারলেস গাড়ির উপরে বিশ্বাস আনতে। যদি আপনাকেই প্রশ্ন করি, আপনি কি ড্রাইভারলেস গাড়িতে বসবেন? ড্রাইভারলেস গাড়ি ইউজ করার সময় আপনাকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয়, যেখানে লেখা থাকে যদি যান্ত্রিক ত্রুটির কারণে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় বা আপনার মৃত্যু হয়, সেজন্য আমরা দায়ী না। আপনি কি নিজের মৃত্যুর সনদ আপনার নিজের হাতে লিখে ওই যাত্রীবিহীন গাড়িতে উঠবেন? ওকে, দেখা যাক, সেটা আরও সামনের ব্যাপার। 2030, 40, 50 পরে আছে, সেই সময় হইলেও হইতে পারে। ওকে, বাট এখন পর্যন্ত ওই উইদাউট ড্রাইভারের গাড়ি মানুষের কাছে গ্রহণযোগ্য না। এখনও পর্যন্ত মানুষ একটা ড্রাইভারের উপরেই ভরসা করে, ট্যাক্সির উপরেই ভরসা করে। এবার আসুন, আমি একটু দুবাই ট্যাক্সি সম্বন্ধে কিছু বলতে চাই। ওকে, এতক্ষণ তো বললাম দুবাই সম্বন্ধে, দুবাইতে আসা ঠিক হবে কি ঠিক হবে না। এবার একটু দুবাই ট্যাক্সি সম্বন্ধে কিছু বলতে চাই, যদিও দুবাই ট্যাক্সি সম্বন্ধে আসলে নতুন করে কিছু বলার নাই। আপনারা সবাই খুব ভালোই জানেন দুবাই ট্যাক্সি সম্বন্ধে, অনেকেই ভালোভাবে জানেন, অনেকে ভালোভাবে জানেন না, উপর থেকে শুনেন। দুবাইতে মোট 5টা ট্যাক্সি কোম্পানি আছে। 5টা ট্যাক্সি কোম্পানির মধ্যে সবচেয়ে বড় কোম্পানি, সবচেয়ে বেস্ট কোম্পানি, সবচেয়ে বেশি ট্যাক্সিওয়ালা কোম্পানি বা বেশি ড্রাইভারওয়ালা কোম্পানির নাম হচ্ছে দুবাই ট্যাক্সি। বাকি 5টা প্রাইভেট, এটা সরকারি ট্যাক্সি কোম্পানি। কিছুদিন আগে ওইটা আরটির আন্ডারে ছিল, বাট এখন এটা আরটির আন্ডারে নাই। এখন এটা আরটিএ থেকে বাইরে আসলেও দুবাই ট্যাক্সি কোম্পানি নামে খুব ভালোভাবে চলতেছে। তো দুবাই ট্যাক্সি এত বড় একটা কোম্পানি হওয়ার কারণে এই কোম্পানিতে হাজার হাজার ট্যাক্সি ড্রাইভারের চাহিদা থাকে সারা বছর। তো যেই কোম্পানির লোক অনেক বেশি, সেই কোম্পানিতে সার্কেলিং, আসা যাওয়ার যে সার্কেলিংয়ের ব্যাপারটা, এটাও অনেক স্বাভাবিক একটা প্রসেস। কেউ আসবে, কেউ আসবে না, কেউ চলে যাবে, কেউ থাকবে, কেউ থাকবে না, কেউ অসুস্থ হবে, কেউ মারা যাবে, কেউ চাকরি ছেড়ে চলে যাবে, কেউ অন্য চাকরি নেবে, কেউ ইউরোপে পাড়ি দিবে। এটাই তো স্বাভাবিক প্রসেস, তাই না? যখন এই মানুষের গ্যাপটা সৃষ্টি হয়, তখন কিন্তু নতুন মানুষের প্রয়োজন হয়। এবং এখানে দুবাই ট্যাক্সিতে হাজারো লোক আছে যারা না বুঝে না জেনে চলে আসেন। খুব শীঘ্রই তারা বুঝতে পারেন যে দুবাই ট্যাক্সিটা তাদের জন্য না। আচ্ছা, সব কোম্পানি, সব কাজ, সব ধরনের পেশা কি সব মানুষের জন্য হয়? হয় না, তাই না? তো যাই হোক,
আমি সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি। দুবাই ট্যাক্সি সম্বন্ধে যেটা বলতেছিলাম, দুবাই ট্যাক্সি এমন একটা কোম্পানি, দুবাই ট্যাক্সির নিজস্ব আলাদা ইমিগ্রেশন আছে, দুবাই ট্যাক্সির আলাদা ক্ষমতা আছে, দুবাই ট্যাক্সির আলাদা কোঠা থাকে বাংলাদেশের জন্য। সারা দুবাইতে সমস্ত ভিসা বন্ধ থাকলেও দুবাই ট্যাক্সি ভিসা খোলা থাকে। দুবাই ট্যাক্সির একটাই সমস্যা, সেটা হচ্ছে যে দুবাই ট্যাক্সিতে আপনার ভিসাটা হইতে একটু সময় লাগে, এবং দুবাই ট্যাক্সির ম্যানেজমেন্টাল কিছু সমস্যা আছে, এটা আপনারা দূর থেকে জানেন। যে কোনো দেশের যে কোনো সরকারি কোম্পানিতে ম্যানেজমেন্টাল সমস্যা থাকাটাই স্বাভাবিক, এটাতেও আছে। তো এইসবকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে, এইসবকে ম্যানেজ করে মেনটেন করে আপনাকে চলতে হবে। আর হাজার হাজার ড্রাইভার যেভাবে চলতেছে আপনাকে এভাবে চলতে হবে। যদি আপনি প্রয়োজন মনে করেন, যদি আপনি মনে করেন যে না দুবাই শহরে এসে আমি লাখ টাকা প্লাস ইনকাম করব, তাহলে দুবাই ট্যাক্সি আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটির নাম। তারপর আসেন কেমন ইনকাম করা সম্ভব, কত টাকা ইনকাম করা সম্ভব, কেমন আয় করা সম্ভব। দেখেন, আপনি বাংলাদেশের বাইরে যে কোনো দেশে যান না কেন, যদি মিডল ইস্টের কথাই বলি, আমি ইউরোপের কথা বলতেছি না, মিডল ইস্টের কথা বলতেছি। মিডল ইস্টে আপনি আসলে বিশ্বাস করেন ভাই, 80 to 90% ক্ষেত্রে আপনার স্যালারি রেঞ্জটা খুবই কম থাকে, খুবই কম, লো মানের কাজ থাকে, এবং স্যালারি রেঞ্জ থাকে বাংলাদেশি টাকায় অ্যাভারেজ 30,000 টাকা। সেই 30,000 টাকা থেকে 1010 টাকা কোনোভাবে আপনি কষ্টে মষ্টে থেকে খেয়ে 20,000 টাকায় দেশে পাঠাতে পারবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম জবের ক্ষেত্র। হ্যাঁ, কিছু শিক্ষিত লোকদের উচ্চ মানে হাই প্রফেশনের কিছু কাজ থাকতে পারে, সেখানে সেটার বিষয় আলাদা। আমি অ্যাভারেজ জবগুলোর কথা বলতেছি। একটা অল্প শিক্ষিত লোকজন যারা ম্যাট্রিক ইন্টার পর্যন্তই পড়তে পারছে, এরপরে পড়তে পারে নাই, তাদের জন্য মিডল ইস্টে আসলে ভালো কোনো হাই প্রফেশনের কোনো জব নাই। তাদেরকে এখানে কেউ 1 লাখ টাকার উপরে স্যালারি দিয়ে রাখবে না। ওকে, তো যারা ভাগ্যের কারণে হোক, নিজের গাফিলতিতে হোক, পরিবারের কারণে হোক পড়াশোনাটা করতে পারেন নাই খুব বেশি, মোটামুটি পড়াশোনা করেছেন, মোটামুটি ইংলিশ জানেন যারা, এবং আপনার মনে যদি লক্ষ টাকা প্লাস ইনকাম করার ইচ্ছা থাকে, এবং আপনি যদি আপনার ফিউচারটাকে ঘুরাইতে চান, আপনি যদি আপনার অবস্থানটাকে চেঞ্জ করতে চান, তাহলে দুবাই ট্যাক্সি আপনার জন্য একটা ট্রাম্প কার্ড হতে পারে, দুবাই ট্যাক্সি আপনার জন্য একটা গেটওয়ে হতে পারে। এখানে আসলেই 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত কামানো সম্ভব। হাজারো ড্রাইভার আয় করতেছে ভাই। এই পর্যায়ে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কারা আসবেন, কারা আসবেন না। দুবাই ট্যাক্সিতে এই যে পয়েন্টটা ভাই, ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, কারা আসবেন, কারা আসবেন না। ঠিক আছে, দুঃখের ব্যাপার হলো যে আপনারা বাংলাদেশে বসে বিদেশ যাব, ইউটিউব সার্চ করলেন, চটকদার বিজ্ঞাপন দেখলেন, ওয়াও এত কিছু, লাখ টাকা ইনকাম, ওরে বাবা তাহলে চল, হুমড়ি খেয়া পড়লেন, যা ফাইল জমা দিয়ে একেবারে বিদিখিচ্ছে অবস্থা। ফাইল জমা দেওয়ার কিছুদিন পরে চিন্তা করা শুরু করলেন, আমার কি যাওয়া ঠিক হবে, যা কি কিছু করতে পারবো, ভালো হবে না মন্দ হবে। এরপরে দেখা গেছে যে ওই এজেন্সির কাছে নক দিতেছেন, এজেন্সি আপনাকে প্রপার অ্যান্সার দিতে পারতেছে না, পরে ঘুরে ফিরে আমার ভিডিও পাচ্ছেন সামনে, এসে আমাকে নক দিচ্ছেন, শোক ভাই একটু বলেন তো ভাই কেমন হবে, ভিসা পাবো কি পাবো না। হ্যাঁ, আমি তো আরেক জায়গায় আবেদন করে ফেলছি ভাই, আপনার ভিডিও আগে দেখি নাই, আমি এখন ইউটিউব ঘেটে দেখলাম যে আপনি একজন মাত্র আছেন বিশ্বস্ত মানুষ, এবং ওইখানে উপস্থিত আছেন যিনি সত্য কথা বলেন, যিনি আসল কথা বলেন, ভাই একটু বলেন। হ্যাঁ, তো ভাই এই কাজটা করবেন না। আপনি বিদেশ আসতে চান, দুবাই আসতে চান, বা দুবাই ট্যাক্সিতে আসতে চান, বা মিডল ইস্টে আসতে চান, আগে একটু ভিডিও টিডিও দেখেন, স্টাডি করেন। আমি সোহাগ যখন বিদেশ আসার জন্য চেষ্টা করতেছিলাম, তখন আমি শত শত ভিডিও দেখছি, অনেকের ভিডিও দেখছি। আমি সৌদিতে যাওয়ার প্ল্যান করছিলাম সবার প্রথমে, কারণ আমার সামর্থ্য ছিল না। আমি অল্প টাকায় কোথায় যেতে পারি, মিডল ইস্টে মানুষ কেন আসে, যাদের কাছে সামর্থ্য কম আছে, যারা অল্প তেলে বেশি বাজার করতে চায়, নাকি মানে জিরো থেকে শুরু করতে চায়, আপনার সামর্থ্য নাই যাদের, তারাই তো মিডল ইস্টে আসে, তাই না? তো আপনার তো আরও বেশি সাবধান হওয়া উচিত, আরও বেশি যাচাই বাছাই করা উচিত। তো যাই হোক, হুট করেই কোথাও গিয়ে আবেদন না করে, হুট করে কোথাও গিয়ে ইন্টারভিউ না দিয়ে আগে একটু ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন, আরও 10টা ভিডিও আছে দেখেন, নিজের বিবেক বুদ্ধি খাটান, ভালো মন্দ চিন্তাভাবনা করেন, যাচাই বাছাই করেন, তারপর সিদ্ধান্ত নেন। তো আমার এখনকার পয়েন্ট হচ্ছে যে কারা আসবেন, কারা আসবেন না। সবার প্রথমে আমি কারা আসবেন না সেটা বলি। এমন কিছু লোক আছেন যারা পরিশ্রম করতে পারেন না, এমন কিছু লোক আছেন যাদের মাইন্ড সবসময় নেগেটিভ থাকে, এমন কিছু লোক আছেন যারা কখনো পানির গ্লাসটা ঢেলেও পানি খান নাই, এমন কিছু লোক আছেন যাদের অনেক টাকা পয়সা বাড়িতে বাংলাদেশে আছে, কিন্তু কোনো কারণে বাংলাদেশে কিছু করতে পারতেছেন না, মানুষের কথা শুনতেছেন, যার কারণে ভাবতেছেন যে বিদেশ যাই। এমন কিছু লোক আছেন যারা চাপ নিতে পারেন না, এমন কিছু লোক আছেন যারা চ্যালেঞ্জ নিতে পারেন না, তাদের জন্য দুবাই ট্যাক্সি না। আমার হাত জোর করে বিনীত অনুরোধ থাকবে, আপনারা দুবাই ট্যাক্সিতে আসবেন না, আসবেন না, আসবেন না।
কারা দুবাই ট্যাক্সিতে আসবেন তাহলে? যাদের অভাব আছে, যাদের প্রয়োজন আছে, যারা পরিশ্রমী, যারা চ্যালেঞ্জ নিতে পারে, যারা কোনো একটা কিছু বিপদে পড়লে, কোনো একটা চ্যালেঞ্জের মুখে পড়লে, কোনো একটা সমস্যায় পড়লে ভেঙে পড়ে না, ঘুরে দাঁড়াতে পারে, যাদের অভাব আছে, যাদের কিছু নাই, যাদেরকে কিছু করতে হবে জীবনে, তারা আসবে। তারা আসলে অবশ্যই ভালো করতে পারবেন। তাদের কাছে এই যে দুবাই ট্যাক্সি কোম্পানির পক্ষ থেকে বা ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু জ্বালা যন্ত্রণা আছে, হ্যাঁ, বা দুবাই শহরের রাস্তা গাড়ি চালাতে গেলে কিছু জ্বালা যন্ত্রণা আছে, সেগুলো তাদের কাছে সহ্যের হবে। তারা সহ্য করবে, অ্যাডজাস্ট করবে, চেষ্টা চালায়া যাবে। আর যাদের কথা প্রথমে বললাম, তারা কিন্তু এটা সহ্য করবে না। তাদের কাছে এক সেকেন্ডও ভালো লাগবে না। খুব শীঘ্রই তাদের কাছে মনে হবে যে কোথায় আসলাম, কেন আসলাম, ভুল হয়ে গেল, আমার জীবন তো এটা না, আমি তো এরকম না, আমার জন্য তো এটা না। তো ওই ধরনের লোকগুলা দুবাইতে আসবেন না, দুবাই ট্যাক্সিতে অথবা বাইক রাইডারে আসবেন না। যারা নিডি ফ্যামিলির, অভাবী ফ্যামিলির, যাদের দরকার আছে, যাদের কিছু নাই, যাদের ইনকাম করে ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে, নিজের জীবনটাকে ডেভেলপ করার ইচ্ছা আছে, ইনকামের লেভেলটাকে 1 লাখ প্লাস করার ইচ্ছা আছে, শুধুমাত্র তারাই আসবেন। ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবেন। এটা আমার চোখে দেখা ভাই, হাজারো ড্রাইভার করতেছে, এবং আমারই চোখে দেখা হাজারো ড্রাইভার প্রতিনিয়তই ঝরে পড়তেছে শুধুমাত্র ওই ধরনের শ্রেণীর কিছু লোকজন। তো যাই হোক, অনেক আলোচনা হইলো। এবার আসেন একটু ডকুমেন্টাল কথাবার্তা বলি। বর্তমানে 2026 সালে দুবাই ট্যাক্সিতে আসতে হইলে আপনার কী ধরনের ডকুমেন্টস লাগবে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, সপ্তাহখানেক আগেই একটা নতুন আপডেট চলে আসছে, যে আপডেটের কারণে কিছু ডকুমেন্টস প্লাস হয়ে গেছে, যেটার মধ্যে একটা অনেক ঝামেলার ডকুমেন্টস হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। যাই হোক, এতদিন সৌদি যেতে পুলিশ ক্লিয়ারেন্স লাগতো, দুবাইতে লাগতো না। এখন দুবাইতে বা দুবাই ট্যাক্সিতে আসতে সেই পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। তো আমি এক এক করে বলতেছি, এখানে আমি লিস্টও দিয়ে দিচ্ছি, আবার মুখেও বলতেছি কী ধরনের ডকুমেন্টস আপনার দুবাই ট্যাক্সিতে আসতে লাগবে। সবার প্রথমে লাগবে এক পাতার একটা সিভি, ভেরি ইম্পর্টেন্ট, পাসপোর্ট কপি, আপনার পড়াশোনার সার্টিফিকেট কপি, আপনার ভোটার আইডি কার্ডের কপি, ছবি, আবার বলতেছি সিভি, পাসপোর্ট কপি, আপনার ড্রাইভিং লাইসেন্স কপি বাংলাদেশের, আপনার পড়াশোনা সার্টিফিকেট কপি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স কপি এবং ছবি। এই ডকুমেন্টসগুলো আপনার এখন লাগবে দুবাই ট্যাক্সিতে আসতে হইলে। পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে অনেকের সমস্যা থাকতে পারে, অনেকে হয়তো আইনিভাবে বাংলাদেশে ঝামেলায় আছেন, যাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করাটা অনেক কঠিন হয়ে যেতে পারে। বাট আন্তরিকভাবে দুঃখিত বলা ছাড়া আসলে কিছু বলার নাই। আপনাকে এখন দুবাই ট্যাক্সিতে আসতে হলে এই পুলিশ ক্লিয়ারেন্সটা করতে হবে। দেখেন, পুলিশ ক্লিয়ারেন্স করতে পারলে ফাইল জমা করেন, আর না হলে তার কিছু করার নাই। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই, কার মাধ্যমে যাব? হ্যাঁ, আমি দুবাই ট্যাক্সি সম্বন্ধে দুবাই ট্যাক্সিতে যাব, দুবাই ট্যাক্সিতে যাব, সব কিছু ঠিকঠাক আছে, সবার ভিডিও দেখছি, সিদ্ধান্ত নিয়েছি আমি যাব। তাহলে আমি কার মাধ্যমে যাব? হ্যাঁ, কার মাধ্যমে যাওয়া উচিত, কোন এজেন্সির মাধ্যমে যাওয়া উচিত? এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমি হয়তো ভাবতে পারেন যে আমার কথাই বলবো, আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আমার মাধ্যমে আসেন, কিন্তু আমি সবসময় ফেয়ারলি একটা কথা বলি, আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, টাকা খরচ হবে আপনার, ক্যারিয়ার আপনার, জীবনটা আপনার। এমন কারো হাতে তুলে দিয়েন না যিনি আপনাকে মাঠে ফেলে চলে যাবেন, যিনি আপনার সাগরে ফেলে চলে যাবেন, যিনি আপনাকে এইখানে কোনো ধরনের কোনো সাপোর্ট দিতে পারবেন না, যিনি দুবাই শহরে উপস্থিত নাই। এমন কারো কাছে, এমন কোনো এজেন্সির কাছে, এমন কোনো ব্যক্তির কাছে গিয়ে ফাইল জমা করবেন না। এতে আপনি 100% ক্ষতিগ্রস্ত হবেন। নর্মালি যদি আপনি ভিসাও পেয়ে যান, এখানে আসার পরে যে সার্ভিসগুলো লাগে গাড়ি পাওয়ার আগে এবং গাড়ি পাওয়ার পরেও, সেগুলোর কিছুই আপনাকে কেউ দিতে পারবে না, কারণ তারা এখানে নাই। ওকে, তাই আমার সহজ সরল উত্তর হচ্ছে, আপনারা এমন একজন ব্যক্তির মাধ্যমে আসবেন, এমন একজন লোকের হাত ধরে আসবেন যিনি এখানে উপস্থিত আছেন, যাকে আপনি এখানে দুবাইতে নেমেই আপনি তাকে পাবেন, তার সাথে আপনার দেখা হবে, তার সাথে আপনার কথা হবে, এবং ট্রেনিং চলাকালীন সময়ে সে আপনাকে বিভিন্ন বিষয়ে গাইডলাইন করবে। ট্রেনিংয়ের পরে যখন গাড়ি পাবেন সেই সময় আপনাকে সাপোর্ট দিবে। গাড়ি পাওয়ার পরে আপনি ইনকাম কীভাবে করবেন, কোথায় গেলে ইনকাম হবে, কোথায় গেলে ইনকাম হবে না, কোনো একটা অ্যাক্সিডেন্টাল ইস্যু হতে পারে, কোনো একটা বিপদ আপদ হতে পারে, পার্টনার নিয়ে সমস্যা হতে পারে, রুম নিয়ে সমস্যা হতে পারে, যে কোনো বিষয়ে যে কোনো সময় তাকে আপনি ফোন দিলে সাথে পাবেন, কাছে পাবেন। এমন একজন ব্যক্তির হাত ধরে আসবেন, সেটা হোক আমি, হোক অন্য কেউ। আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, আপনি দেখতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন, আপনি বিচার বিবেচনা করে আসবেন যে আসলে আপনার কার মাধ্যমে আসা উচিত। হ্যাঁ, এটা আমি বলতেই পারি যে একমাত্র আমি আছি বর্তমানে, যিনি দুবাই শহরে উপস্থিত আছি, যিনি এখনও ট্যাক্সির সাথে আছি, এখনও দুবাই ট্যাক্সি কোম্পানিতে আছি। এটার ভিতরেই অ্যাকোমোডেশন আছে, আমি এটার ভিতরেই থাকি। আমি ছাড়া বর্তমানে কোনো এজেন্ট, কোনো এজেন্সির কেউ দুবাইতে ট্যাক্সিতে উপস্থিত নাই এবং দুবাই ট্যাক্সির ভিতরেও থাকে না। ওকে,
এখানে ঢুকলেই সকালে আমাকে পাবেন, বিকালে আমাকেই পাবেন। এবার আসেন বাংলাদেশের এজেন্সির কথা যদি বলি, বাংলাদেশে কোন এজেন্সির মাধ্যমে আসা উচিত? বাংলাদেশে এই কাজটা দুবাই থেকে একটা এজেন্সি নেয়, একটা মানুষ নেয়, সবাই আসে না। এখানে 10 জন এসে হুড়মুড়ি খায়া পড়ে না ভাই। দুবাই ট্যাক্সি 10 জনের সাথে ডিলিং করে না। দুবাই ট্যাক্সি একজনের সাথে ডিলিং করে, একটা এজেন্সির সাথে ডিলিং করে, তাকে কাজটা দেয় এবং সে সবাইকে ভাগ করে দিয়ে সম্মিলিতভাবে কাজটা করে। সেই ব্যক্তির নাম হচ্ছে শ্রদ্ধেয় কামাল ভাই। আমি হাজারবার আমার ভিডিওতে বলেছি, সেই ব্যক্তির নাম হচ্ছে শ্রদ্ধেয় কামাল ভাই। তিনি এই দুবাই ট্যাক্সির সাথে সম্পৃক্ত অনেক বছর যাবত, সফলতার সাথে কাজ করতেছেন। ওনার নিজের এজেন্সির নাম হচ্ছে আল আনাস ওভারসিজ RL 2735। ওনার আব্বুর নামে, শ্রদ্ধেয় শফি আঙ্কেলের নামে এই RLটা আপনারা 2735 দিয়ে সার্চ করলে আমাদের RLটা, আমাদের অফিস দেখতে পাবেন। সেই অফিসেই আমার বাবা শ্রদ্ধেয় আবুল কাশেম সাহেব, ওনার কেবিন আছে। উনি সফলতার সাথে গত 3 বছরের উপরে ওই অফিসের সাথে কাজ করতেছেন। আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আরও তো অনেক এজেন্সি আছে যারা বলতেছে একমাত্র আমরাই নিচ্ছি, আমাদের কাছে ডিমান্ড লেটার আছে। হ্যাঁ, এটা ভেরি সিম্পল বিষয় ভাই। দুবাই ট্যাক্সি দিচ্ছে আল আনাসকে কামাল ভাইয়ের মাধ্যমে। কামাল ভাই 5 জনকে ভাগ করে দিচ্ছে, কারণ এখানে প্রায় 2,000 লোকের একটা টার্গেট থাকে। একা এত টার্গেট সম্পন্ন করা সম্ভব হয় না বলেই সবাইকে দিতে হয়, এবং হিউজ খরচের ব্যাপার থাকে, যে খরচগুলো সম্মিলিতভাবে ইটস এ টিম ওয়ার্ক, সম্মিলিতভাবেই করা সম্ভব হয়ে থাকে। যার কারণে ওইসব এজেন্সিগুলোও ডিমান্ড লেটার দিয়ে কামাল ভাইয়ের কাছ থেকেই কাজটা নেয়। ঠিক আছে, আপনাদের বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর ছাড়লাম, আপনারা একটু যাচাই করলেই পেয়ে যাবেন সত্যটা। তো আমি শুধু এটুকু বলবো যে আপনার নিজের যত সন্তানের ভালোবাসা যতটুকু থাকবে, আপনার একটা পালক সন্তানের ভালোবাসা ততটুকু থাকবে না। এখানে এসে আপনি যে এজেন্সির মারফতে আসেন না কেন, ঘুরে ফিরে কামাল ভাইকেই পাবেন, ঘুরে ফিরে আমাকেই পাবেন। 2026 সালে এসে আমাদের অফিস বা আমাদের বাংলাদেশের অফিস, আমার বাবা আরও বেশি অ্যাক্টিভ, আরও বেশি অভিজ্ঞ। এখন আমাদের একজন অফিস স্টাফও আছে। আপনারা স্ক্রিনে দেওয়া বাংলালিংক নাম্বারে কল দিলে একটা আপুকে পাবেন, মিম আপু। উনি সবসময় এখন থেকে অফিসে থাকেন, নিয়মিত অফিস করতেছেন। আমার বাবা একটু বয়স হয়ে গেছেন, অনেক সময় হয়তো রেস্টে থাকেন, অনেক সময় হয়তো ফোনটা বন্ধ থাকে, অনেক সময় হয়তো নেটওয়ার্কের বাইরে থাকেন, তার আরও কাজ আছে। সেসব নিয়ে ব্যস্ত থাকার কারণে আগে অনেকেই আমার বাবাকে ফোনে পাইতেন না, কিন্তু এখন এটা পাবেন সবসময়। আমার বাবাকে না পেলে আমাদের অফিস স্টাফকে পাবেন, অফিস স্টাফকে না পেলে আমার বাবাকে পাবেন, দুজনের কাউকে না পেলে আমার হোয়াটসঅ্যাপ তো খোলাই আছে। ওকে, তো আপনারা এইবার ইনশাল্লাহ অফিসের সার্ভিস ফুল পাবেন। যারা আমার মাধ্যমে আসতে চান, যারা আমার আব্বুর মাধ্যমে আসতে চান, তারা আমাদের এই বাংলাদেশের 2টা নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করেন, না পেলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। এবার আসেন ডেলিগেট নিয়ে কিছু কথা বলি। ডেলিগেট আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি। আপনারা আরও অন্যান্য এজেন্সির ভিডিও দেখবেন যাদের ডেলিগেটের ডেটটা ভিন্ন দেখবেন। আমি একটু আগে বলেছি যে অনেক এজেন্সি মিলে কাজ করে, সবার একদিনে তো ইন্টারভিউ করানো সম্ভব হয় না, সবার ভিন্ন ভিন্ন ডেটে হয়। ডেলিগেট টিম 30 তারিখে বা 1 তারিখে দুবাই থেকে বাংলাদেশে যাবে। 1 তারিখ 2 তারিখ থেকেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে, একদম 10 তারিখ পর্যন্ত ইন্টারভিউ হবে। 10 তারিখের পরে দুবাইতে তারা চলে আসবে। আমাদের আল আনাস ওভারসিজের তারিখটা হচ্ছে 7 এবং 8 ফেব্রুয়ারি। ভালো করে মনে রাখবেন, যদি আল আনাসের মাধ্যমে আসতে চান, যদি কামাল ভাইয়ের মাধ্যমে আসতে চান, যদি আমাদের মাধ্যমে আসতে চান, তাহলে 7 এবং 8 তারিখ। ওকে, এই 2 দিন হচ্ছে আমাদের ইন্টারভিউ। এবার আসেন ট্যাক্সিতে আসতে হলে কী লাগবে এবং বাইকে আসতে হলে কী লাগবে, যোগ্যতার ব্যাপারে একটু কথা বলতেছি। সবার প্রথমে ট্যাক্সিতে আপনার পাসপোর্ট অনুযায়ী বয়স হতে হবে 23-এর উপরে। 23-এর নিচে হলে আপনি ট্যাক্সিতে আসতে পারবেন না। এবং পড়াশোনাটা অবশ্যই ভালো হইতে হবে, মিনিমাম SSC পাস হইলে ভালো হয়, অথবা SSC পর্যন্ত পড়েছেন, ইংলিশটা ভালো বোঝেন, এরকম হইলেও হবে। কিন্তু ইংলিশ বোঝেন না এমন কারোর জন্য ট্যাক্সিটা ঠিক হবে না। এবার আসেন বাইকের ব্যাপারে কথা বলি। বাইকে বয়স হইতে হবে 21-এর উপরে, পড়াশোনাটাও SSC পর্যন্ত থাকা ভালো, একটু 9-10 পর্যন্ত হইলেও চলবে, বাট বেসিক ইংলিশ জানতে হবে। কেন ইংলিশ জানতে হবে, কেন ইংলিশ ছাড়া হবে না? কারণ এখানে অনেকগুলো ইংলিশের উপরে পরীক্ষা আছে ভাই। এই পরীক্ষাগুলোতে পাস না করতে পারলে কিন্তু আপনি মহাবিপদে পড়বেন। সব পাইলেন, ভিসা পাইলেন, দুবাই শহরে আসলেন, চাকরি পাইলেন, ভিসা হইলো, আইডি হইলো, কিন্তু আপনি লাইসেন্স পাচ্ছেন না, পরীক্ষায় পাস করতে পারছেন না, তাহলে দুবাই ট্যাক্সি আপনাকে কখনোই গাড়ি দিবে না। তাই দয়া করে যারা মূর্খ আছেন, যারা পড়াশোনা জানেন না, যারা অনেক ভালো ড্রাইভার বাংলাদেশে, তাদেরকে আমি শ্রদ্ধা সম্মান করি, কিন্তু তাদের জন্য দুবাই ট্যাক্সি না ভাই। আপনারা দয়া করে কারো কথায় বিচলিত হয়ে দুবাই ট্যাক্সিতে আসবেন না। আপনার মধ্যে যদি ইংলিশ সেন্স থাকে, আপনি যদি এই পরীক্ষাগুলো পাস করার মতো যোগ্যতা রাখেন, ক্ষমতা রাখেন, বোঝেন, ইংলিশ পরে বুঝতে পারেন, লিখতে পারেন, তারাই আসবেন। আমি গর্ব করে একটা কথা বলতে পারি যে গত 4 বছর যাবত আমি দুবাইতে আসি। এই 4 বছরে আমার হাত ধরে আলহামদুলিল্লাহ 3 থেকে 400-র উপরে লোক দুবাই শহরে আসছে, এবং ম্যাক্সিমাম লোক আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আমার মাধ্যমেও আসা কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভালো নাই, চলে গেছে, সেরকমও আছে। আমার এই ভিডিওতে দেখবেন যে তারা কমেন্ট করতেছে, কমেন্ট করবে। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে
সে এখানে এসে ব্যর্থ হওয়াটা, এখানে এসে কিছু করতে না পারাটা বা ব্যর্থ হয়ে ফিরে যাওয়াটা আমার দায়ভার না ভাই। ওকে, আমি আমার ভিডিওতে সম্পূর্ণ সত্য কথা বলি, আমি আমার ভিডিওতে বারবার সাবধান করি, কারা আসবেন না আমি বোঝানোর চেষ্টা করি। তারপর যদি কেউ এসে এখানে ব্যর্থ হন তাহলে সেটা দায়ভার আমার না। আমি এখানে আনতে পারি, আনার ক্ষমতা আমার কাছে রাখি, কিন্তু এখান থেকে চলে যাওয়ার ক্ষমতা আমার কাছে নাই। চলে যাওয়ার ইচ্ছা আপনার, চলে যাওয়ার প্রসেস আপনার। আপনি এখানে এসে টিকতে পারবেন কিনা, আপনি এখানে এসে ভালো কিছু করতে পারবেন কিনা, সেটা আপনাকে বিচার করতে হবে ভাই। আমি মূলত আপনাকে ভিসা দিতে পারবো, আমি আপনাকে মূলত এই রাস্তাটা দেখা দিতে পারবো, আমি আপনাকে এখানে কীভাবে কী করবেন সেটা বুঝে দিতে পারবো, কিন্তু আমি আপনার জন্য গাড়ি ড্রাইভ করে দিতে পারবো না, আমি আপনার জন্য ইনকাম করে দিতে পারবো না, অথবা আমি আপনাকে ভাত মাখায় খাওয়া দিতে পারবো না, তাই না? ওই জিনিসটা আপনাকেই করতে হবে, আপনার লড়াই আপনাকে করতে হবে, আপনার ইনকাম আপনাকে করতে হবে। 100%-এর মধ্যে আমার অনলি 1 থেকে 2% লোক এখানে খুব একটা ভালো করতে পারে নাই, চলে গেছে। ধরলাম 10%, তারপর 90% লোক আমার মাধ্যমে আসা লোক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি এটা মিথ্যা বলতেছি না, আপনারা দয়া করে একটু যাচাই বাছাই করলে, চেক করলে পেয়ে যাবেন যে সোহাগ ভাই সত্য কথা বলতেছে কিনা। তো যে লোকের 90% রেশিও ভালো, সে লোক কখনো খারাপ করে না, খারাপ চায় না, এবং তার মাধ্যমে দুবাই শহরে আসলে অবশ্যই আপনার খারাপ হবে না ইনশাল্লাহ। তো আবারও বলতেছি, ইন্টারভিউ আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি। আমাদের এজেন্সির নাম হচ্ছে আলানাস ওভারসিজ, RL 2735, কাকরাইল বিজয়নগর মোড়, সাহারা সেন্টারের 3য় তলা। নিচে দেওয়া গ্রামীণ নাম্বার, বাংলালিংক নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু থাকলো। আপনারা আপনাদের মতো করে দ্রুত ফাইল জমা করুন, দ্রুত সিরিয়াল নিন। ইন্টারভিউর আগে যত দ্রুত ফাইল জমা করবেন, ইন্টারভিউর দিন তত আপনার প্রসেসটা সহজ হবে। আরেকটা বিশেষ খবর দেই, যারা আমাকে ভালোবেসে, যারা আমাকে বিশ্বাস করে আমার মাধ্যমে আসবেন, তাদের জন্য এবার আমি একটা স্পেশাল ছাড় রাখবো, তাদের জন্য আমি স্পেশাল কিছু করব, এবং তাদের জন্য আমি স্পেশাল একটা সার্ভিস দেব। কী দেবো সেটা আমি এখন বলতেছি না, সেটা গোপন রাখলাম, বলে দিলে তো অন্যান্য লোক জেনেই যাবে। তবে আমি কথা দিচ্ছি সোহাগ, যে এবার যারা আমার মাধ্যমে আসবেন তারা স্পেশালি ডিসকাউন্টও পাবেন, স্পেশালি সার্ভিসও পাবেন। সর্বশেষ একটা কথা বলতে চাই, যখনই আপনি ভালো কিছু করবেন তখনই কিন্তু আপনি সমালোচনার মুখে পড়বেন, তখনই আপনার পেছনে শত্রু লেগে যাবে। বিশ্বাস করেন ভাই, এই দুবাই ট্যাক্সিতে এত হাজার হাজার ড্রাইভার আছে, এমন কোনো ড্রাইভার সহজে খুঁজে পাবেন না যে দুবাই ট্যাক্সি থেকে লোক আনে নাই। হয়তো আমি ঘোষণা করে লোক আনি, হয়তো আমার অফিস আছে, হয়তো আমি এখানে আপনাদের ভালোবাসা বিশ্বাসটা বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য আপনারা চান বলেই আমি কাজটা করতেছি, হ্যাঁ। কিন্তু বিশ্বাস করেন, এখানে 99% লোকজন হয়তো তার ভাগিনাকে, হয়তো তার ভাইকে, হয়তো তার আত্মীয় স্বজনকে, কেউ না কাউকে আনে, এবং অনেকে গোপনে গোপনে আরও বেশি লোকও আনে। আসলে একটা কথা আছে না, যে দোষ সবাই করে, কিন্তু দোষ হয়ে যায় এরকম যারা আসলে সামনে থাকে তাদের। আমার ব্যাপারটা হয়ে গেছে ওরকম, যে আমার বিপক্ষে অনেক কথাবার্তা শুনবেন, কারণ আমি সামনে এসে কথা বলি, কারণ আমি সত্য কথা বলি, হ্যাঁ। আমি হয়তো অফিস নিয়ে আসি, হয়তো আমার বাবা বাংলাদেশে আছেন, আমি হয়তো এই বিজনেসটাকে ভালোবাসি বা আপনাদের বিশ্বাসটাকে বজায় রাখার জন্য আমি কাজটা করি, যার কারণে বদনামটা আমার অনেক বেশি হয়। এটাই স্বাভাবিক ভাই, আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনি সমালোচিত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করেন, এখানে সবাই লোক আনে, সবাই আনতে হয়, কারণ ভাই দুবাই ট্যাক্সি অনেক বড় একটা কোম্পানি। আমি যদি না আনি তাহলে অন্য কেউ আনবে, আপনি যদি আমার মাধ্যমে না আসেন অন্য কারোর মাধ্যমে আসবেন, বাট যে আসার সে কিন্তু আসবেই। ওকে, সো আপনি যদি আসার হয়, আপনি যদি আসতে চান, আপনি আপনার বিবেক বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করে, সোহাগ ভাইকে যাচাই বাছাই করে, ভালো মন্দ চিন্তাভাবনা করে আসেন। ওকে, ভালো একটা এজেন্সির মাধ্যমে আসেন, ভালো একটা লোকের মাধ্যমে আসেন, বিশ্বস্ত একটা মাধ্যমে আসেন। তো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে ইন্টারভিউতে। আমি হয়তো থাকবো না ইন্টারভিউতে, আমাদের টিম থাকবে, আমার বাবা থাকবেন। আপনারা চলে আসবেন ফেব্রুয়ারির 7 এবং 8 তারিখ। ইন্টারভিউর স্থান সেই আগেরটাই, টেকনিক্যালের মোড়, কোরিয়ান টেকনিক্যাল সেন্টার, BKTTC। ইনশাল্লাহ 7 এবং 8 ফেব্রুয়ারি 8টার মধ্যে শুরু হয়ে যাবে, আপনারা চলে আসবেন। মোট 3টা ক্যাটাগরিতে ইন্টারভিউ হবে। একটা হচ্ছে দুবাই ট্যাক্সি, একটা হচ্ছে বাইক রাইডার, একটা হচ্ছে ভ্যালেট পার্কিং। বাইক রাইডারদের সম্পর্কে কিছু কথা বলি, আপনারা আবার বলবেন যে ভাই সোহাগ ভাই আপনি ট্যাক্সির বলে শুধু ট্যাক্সির কথা বললেন, বাইকের কথা বললেন না। বাইক রাইডারদের কিছু কথা বলি। দুবাই শহরে বর্তমানে আমি দেখতেছি যে ট্যাক্সি থেকেও বাইকাররা ভালো ইনকাম করতেছে। বাইকের কষ্টটা বেশি, পরিশ্রমটা বেশি। বাইকে আপনার রোদে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, একটু বাইক দৌড়াইতে হবে, বডি পেইন করবে, বাট বিশ্বাস করেন, ট্রাস্ট মি, বাইক রাইডারদের ইনকাম ট্যাক্সি ড্রাইভার থেকেও ইনকাম ভালো। তো বাইক রাইডারিং যারা পছন্দ করেন, যাদের বয়স 21-এর উপরে, যারা মোটামুটি ইংলিশ জানেন, তারা নিশ্চিন্তে একটা ভালো ক্যারিয়ার করতে দুবাই ট্যাক্সিতে বাইক রাইডার হিসেবে আসতে পারেন। দুবাই ট্যাক্সির বাইক রাইডারের ভিসা সবসময় হয়, অন্যান্য বাইক রাইডারের ভিসা আউটসাইডে হয় না। তো ইন্টারভিউর দিন দুবাই ট্যাক্সির বাইক রাইডারের ইন্টারভিউ হবে একই সাথে। আপনারা নিশ্চিন্তে বাইক রাইডারও আসতে পারেন। বাইক রাইডারের ব্যাপারে আরও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। 2026 সালে দুবাই ট্যাক্সিতে আসা কেমন হবে
এবং ইন্টারভিউর ব্যাপারে কিছু বললাম, ভালো মন্দ বললাম, ইন্টারভিউর তারিখ বললাম। ইনশাল্লাহ দেখা হচ্ছে ইন্টারভিউর হলে। আমি সরাসরি না থাকলেও ভিডিও কলে সবসময় থাকি, আমার বাবা থাকবেন, স্ট্রং টিম থাকবে। তো আপনারা যারা দুবাই ট্যাক্সিতে আসতে চান তারা একদম সময় নষ্ট না করে আজই আপনার ফাইল আমার বাবার কাছে আমাদের অফিসে জমা করুন। একটা ভালো এজেন্সি, একটা ভালো এজেন্ট এবং ভালো একজন মানুষের হাত ধরে আসুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।